স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। নতুন বইয়ের সুবাসে বছরের প্রথম দিনটি ভালোই কেটেছে শিশুদের। তবে বই খাতা মিলিয়ে আজকাল অনেক শিশুর ব্যাগ অনেক ভারী হয়ে বোঝা রাখার নিচ্ছে। এতে পড়াশোনা আর আনন্দ পাঠ হয়ে থাকছে না। ভালো ফলের চাপ যেখানে বাড়ছে, সেভাবে বাড়ছে না ছোটদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিনোদন চর্চার ক্ষেত্র। ফলে সৃজন আর কল্পনার গণ্ডি হয়ে পড়েছে সীমিত। এসব নিয়ে আজকের আলোচনা আমার বই। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর শামসুজ্জামান খান, আছেন কবি হেলাল হাফিজ এবং চিত্রশিল্পী সব্যসাচী হাজরা। স্বাগত আপনাদের। স্যার, আমরা জানি যে এমনকি গতকালকে প্রধানমন্ত্রীও উদ্বেগ জানিয়েছেন যে এই ধরনের শিল্প কিংবা বিজ্ঞান, সাহিত্য এগুলি পাঠে আমরা উৎসাহ কম পাচ্ছি, অনেক ছাত্র কম আসছে। এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের কথাই উনি বলেছেন। কিন্তু আমরা জানি যে সাহিত্যে উৎসাহটা আর বড় হলে কেউ নতুন করে উৎসাহিত হন না, এটা আসলে ছোটবেলায় তৈরি হয়ে যায়। সেই তৈরি করার ক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে স্যার, এই যে এখনকার যেই অবস্থা, যে 34 কোটি বই শিশুদের হাতে সরকার নিজের উদ্যোগে বিনা পয়সায় পৌঁছে দিচ্ছে, এইটাকে আসলে সত্যিকারের শিক্ষা যদি পেতে হয় এই শিক্ষার্থীদের, সেই সংখ্যাটাও প্রায় 4 কোটির মতো। তো তাদেরকে কাছে যেতে হলে কিন্তু একটা মিশ্র ব্যবস্থার দরকার। এই পাঠ্যপুস্তকের বাইরেও যেসব বই, যেগুলি মূলত আপনাদের বিচরণ ক্ষেত্র, সেগুলিতেও এক ধরনের বিনিয়োগ আসা প্রয়োজন কিনা, আমরা একটু এইগুলি নিয়ে আজকে আলোচনা করতে চাই। স্যার, আপনার মতামত জানবো প্রথমে। সরকারের পক্ষ থেকে এই যে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের 4 কোটির ওপরে কিন্তু বই দেওয়া হয়েছে। এটা একটা বিশাল বড় ইতিবাচক পদক্ষেপ। এভাবেও যদি বই ছাত্রদের কাছে যায়, তার গুরুত্ব এবং তাৎপর্যকে আমরা খাটো করে দেখি না, বরং মনে করি যে এর মাধ্যমে আমাদের শিক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে যাব। এবং এটি কিন্তু তৃণমূলে যাচ্ছে, শুধুমাত্র নগর বন্দর না, একেবারে তৃণমূল পর্যায়ে যাচ্ছে, সারা দেশে যাচ্ছে। এটি একটা ফল যে দেবে সে সম্পর্কে সন্দেহের অবকাশ নেই। কিন্তু কথা হলো, সেই সঙ্গে সঙ্গে এই পাঠ্য বইয়ের বোঝা তো অনেক হয়ে গেছে। প্রচুর পাঠ্য বই পড়তে হয় এবং শিশুরা আগের মতো উন্মুক্ত মাঠ পায় না, খেলতে পারে না, বৃষ্টি দেখতে পারে না, বিল হাওর দেখতে পারে না, নদী সমুদ্র দেখতে পারে না, গাছপালা বন এইসব দেখতে পারে না। অতএব নগরের শিশুরা এক ধরনের খাঁচায় বন্দী হয়ে যাচ্ছে। এমনি সেই শিশুদের কাছ থেকে কল্পনা শক্তি খুব একটা বেশি আশা করা যায় না। সেই জায়গায় শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যেই যদি তাদের সীমাবদ্ধ করে রাখা হয়, তাহলে সেটাও খুব একটা দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখকর হবে না। তা আমরা সেই জন্য মনে করি যে এই বই উৎসবের সঙ্গে সঙ্গে পাশাপাশি ছাত্ররা যাতে শিক্ষা বহির্ভূত বই, পাঠ্যপুস্তকের বাইরের বই পুস্তক, সৃজনশীল মননশীল বই, ওই পাঠ্যপুস্তকের বাইরের বই পড়তে গেলে তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটবে, চিন্তা শক্তির বিকাশ ঘটবে। ওটা পাঠ্যপুস্তকের মতোই খুব জরুরি। হ্যাঁ, ওটা বরং পাঠ্যপুস্তকের বেশি জরুরি। সেই জন্য সেই জায়গাটায় জোর দেওয়া দরকার। সরকার যে এই ব্যাপারে একেবারে অসচেতন তা বলবো না, কারণ শিক্ষা মন্ত্রণালয়ে সাম্প্রতিক কয়েক বছর ধরে আমরা দেখছি সেকায়েব নামে একটি প্রকল্প কিন্তু আছে, বিশ্বব্যাংকের অর্থে সেটি চলে। এবং সেখানে বই পড়া এবং সমস্ত স্কুল, যে সমস্ত স্কুলে সেকায়েবের যে শাখাগুলো আছে, যেটি বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালনা করে, তাদের ওই সব জায়গায় কিন্তু পুরস্কারের বই দেওয়া হয়। সেই বইগুলো পাঠ্য বহির্ভূত বই, গল্পের বই, উপন্যাসের বই, ইতিহাসের বই, জীবনী গ্রন্থ, এই ধরনের বই। অর্থাৎ সীমিত আকারে সেই কাজটা হচ্ছে, কিন্তু এটাকে আরও ব্যাপকভাবে করা দরকার। এবং আমাদের স্কুল কলেজে এই শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান এইসব বিষয়ের বই আরও অধিক পরিমাণে পড়ানো দরকার। আমরা বাণিজ্য বিভাগের বই পুস্তক এবং ওই বিষয়ে কোর্স দিতে দেখি, কিছুটা টেকনোলজির দিকেও এসছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ইতিহাস, দর্শন এবং সংস্কৃতি এবং শিল্প, এই বিষয়গুলো যদি শিক্ষা ব্যবস্থায় প্রাধান্য না পায়, তাহলে কিন্তু আমরা পূর্ণাঙ্গ মানুষ, সৃজনশীল মানুষ, উদ্ভাবনাময় মানুষ এবং এইরকম সাপনিক নতুন প্রকল্প তৈরি করতে পারবো না।
এবং স্বপ্নই যদি না দেখতে পারে শিশুরা, তাহলে কিন্তু তাদের কাছে কিছু আশা করা যায়। যে কোনো স্বপ্ন, মানুষ যতটা স্বপ্ন দেখতে পারে ততটাই কিন্তু সে বাস্তবে যে পৌঁছতে পারে। অতএব পাঠ্য বইয়ের বাইরে আমাদের যেতে হবে এবং সেই জায়গায় বিভিন্ন স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের পাঠ প্রায় এখন হয় না। দেশপ্রেমের যে সমস্ত বই সেগুলো পড়ানো হয় না, আমাদের মুক্তিযুদ্ধের কথা পড়ানো হয় না। আমরা সেই জায়গায় জোর দিতে চাইবো। হেলাল হাফিজ, আপনার কাছে আসবো যে এই যে এখন যে অবস্থাটা চলছে, দেখা যায় যে বই কিন্তু মানে অভিভাবকরাও কিনছেন, কিন্তু সেটা যতটা ধরেন ওই পাঠ্যপুস্তকের পাশাপাশি যেসব নোট বই আছে সেগুলির প্রতি অভিভাবকের যে আগ্রহ, কারণ সেটা থেকে নম্বরের একটা যোগ আছে, অন্যদিকে অভিভাবকরাই কিন্তু সেই আগ্রহটা করতে পারছেন না। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে স্কুলের যে শিক্ষকরা তারাও সেই মানে সেটি খুব বেশি উৎসাহিত করতে পারছে না। এইগুলি আসলে কিভাবে আরেকটু মানে আমরা বা মনে করেন আমরা যারা মনে করছি যে এটা আরো একটু উৎসাহিত করার দরকার, তারা কিভাবে এখানে বাড়াতে পারি বা উদ্যোগ নিতে পারি? ধন্যবাদ আপনাকে। আমাদের সবচেয়ে বড় একটা গলদ রয়ে গেছে অভিভাবকদের মধ্যে। প্রত্যেক মাতা পিতা চান তার ছেলেটি বা মেয়েটি যেন গোল্ডেন এ বা A+ পেতেই হবে। GPA 5 এর পাশাপাশি এমন পিতামাতা বোধহয় সংখ্যায় খুবই নগণ্য হবেন যারা এই যে শামসুজ্জামান ভাই যেটা বললেন যে এই পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্তরকে প্রকৃত আলোকিত করার জন্যে যে পাঠ্যপুস্তক বহির্ভূত যে সৃজনশীল, মননশীল বই এই কিশোর বয়স থেকে এদের হাতে তুলে দেয়া, এটা কিন্তু এই দিকে পিতামাতার নজর কিন্তু খুব কম, মানে এই সংখ্যাটা খুব নগণ্য। এক। দ্বিতীয় হলো, আমি খুব প্রশংসা করতে চাই আনন্দ চিত্তে যে এইবার একটি বইয়ের উৎসবের একটি নতুন মাত্রা যোগ হয়েছে এই পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে। সেদিন ছিল শুক্রবার সম্ভবত, কিন্তু সমস্ত স্কুল খোলা ছিল এবং সমস্ত কিশোর ছেলেমেয়েরা, কিশোরীরা স্কুলে গিয়েছে, শিক্ষকরা গিয়েছেন। আসলেই একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। এখন এই আনন্দটা, এই উৎসবটা ঠিক আছে, আমাদের বইমেলার পাশাপাশি আমাদের জাতির জীবনে আরেকটি বইয়ের উৎসবের দিন তৈরি হলো। সেটা যদি 1 জানুয়ারি নির্ধারিত হয় খুব ভালো, প্রতি বছর এই 1 জানুয়ারি দেয়া যেতে পারে। কিন্তু তার পাশাপাশি এই যে শামসুজ্জামান ভাই যেটা বললেন যে আমাদের অন্তরকে যদি আলোকিত করে, ওইগুলি হলো চাকরির জন্য পড়াশোনা, ওইগুলি মানে মানুষ হওয়ার জন্য পড়াশোনার যে বিষয়টা, সেটার জন্যে এই বাংলা একাডেমি, আমাদের বুদ্ধিজীবী, আমাদের কবি, সাহিত্যিক, তাদের পাশাপাশি আমি মনে করি সরকারেরও একটা বিশেষ উদ্যোগ, আয়োজন এখন থেকে এই বছর থেকেই গ্রহণ করা উচিত। সেটা কিভাবে হতে পারে? আপনি চলচ্চিত্র, একটু ভালো চলচ্চিত্র নির্মাণ করার জন্য অনুদান দেন, তাহলে আপনি বাংলা একাডেমির এমনি যা বাজেট বরাদ্দ আছে সরকারের, সেটা তো আছেই, কিন্তু এই যে বিশাল কিশোর এবং বয়ঃসন্ধিকালের মানুষ যারা, তাদেরকে তাদের ভেতরটা আলোকিত করে দেওয়ার জন্যে এবং আকাঙ্ক্ষাটা জাগিয়ে তোলার জন্যে, এই যে উনি বললেন মানুষ তার স্বপ্নের সমানই বড়, সে স্বপ্নের কাছাকাছিই থাকতে চায়, পৌঁছতে চায়। আমি এটার সঙ্গে আরও যুক্ত করতে চাই, আসলে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। সেই আয়োজনটা যদি আমরা করে দিতে পারি, তার অবকাঠামো, তার কিছু অর্থনৈতিক সাহায্য, সেগুলি, এইটা গেল একটা দিক। বইয়ের একটা
একটা খুব বড় নেতিবাচক দিক আমি লক্ষ্য করেছি জামান ভাই, সেটা হলো অনেকে আছেন মাসে কয়েকটা বই কিনতে চান, ভালো ভালো বই, সেটা একটু বেশি দাম হলেও উনি কিনতে চান, কিন্তু তার বইগুলি রাখার জায়গা নাই। তিনি হয় নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবার, তার যে আবাসস্থল সেখানে বই কেনার চেয়ে এটা যত্ন সহকারে সংরক্ষণ করা কিন্তু অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক স্পেসের প্রয়োজন। তো আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তো বটেই, চিন্তা করেন আমাদের বসতবাটির অবস্থা, বিশেষ করে যারা রাজধানীতে থাকেন এবং একটু ভালো বড় শহরে থাকেন, তাদের সেই সঙ্গতি নাই এই বই সংরক্ষণ করার মতো। ফলে এইটার একটা বিজ্ঞানসম্মত পন্থা বের করার একটা উদ্যোগ নিতে হবে, যে একটু কম মূল্যে বই রাখার যে আলমারি হোক, শেলফ হোক, বুক শেলফ, এইগুলি যদি একটু সহজলভ্য করা যায়, মানে এইগুলির পেছনেও যদি একটু অনুদান দেয়া যায়, আমার মনে হয় খুব ভালো হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বহু মানুষকে দেখেছি তারা বই কিনতে চান, কিন্তু তার রাখার জায়গা নাই বইটা, এবং এই যে সারা বছর একটু যত্ন করে বইটাকে ধুলো বলি যাতে না পড়ে, পোকামাকড়ে না এবং কাটে। বিশেষ করে আমাদের দেশে কিন্তু বইয়ের বলা যায় যে আমাদের পরিবেশটা এমন যে আবহাওয়া, প্রচুর- আমাদের প্রচুর আবহাওয়া, ধুলা হ্যাঁ, থাকে, আর্দ্রতা বর্ষাকালে বেশি, জি। আর্দ্রতা বেশি, ধুলোবালি বেশি। আমাদের তো সেই আপনার উন্নত দেশের মতো পলিউশন মুক্ত নই আমরা। ফলে এটা একটা খুব বড় সমস্যা। আমরা একটু সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, আমরা জানি যে বিশেষ করে যেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি, যে শিশুদের জন্য একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আর একটা চোখ খুলে দেওয়া, এবং সেই ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে কিন্তু ছবি, যেগুলি আমরা বিশেষ করে শিশুদের বইতে যেসব ইলাস্ট্রেশন দেখি, সেগুলি কিন্তু তাদের জন্য এই গল্পের মতোই খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই চোখটা খোলার ক্ষেত্রে হয়তো খুবই বড় ভূমিকা পালন করে। সব্যসাচী, আমরা একটু জানতে চাই যে এই ক্ষেত্রে বাংলাদেশের যেসব শিশু সাহিত্য আছে বিশেষ করে, এবং এমনকি টেক্সট বুকেও এই যেই ইলাস্ট্রেশন ব্যবহার করা হচ্ছে, সেইটা এই ভূমিকাটা পালন করতে পারছে কিনা, আপনারা এটা কীভাবে দেখছেন? আমি একটা বিরতির পরে আপনার কাছ থেকে জানতে চাইব যে এইটি এখন কি অবস্থায় আছে আজকের বাংলাদেশে। না, একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশ। সব্যসাচী, শিশুদের বইয়ের ইলাস্ট্রেশন সম্পর্কে আমার ব্যক্তিগত যেটা মনে হয় যে পাঠ্যপুস্তককেও অনেক সৃজনশীলভাবে উপস্থাপন করা সম্ভব, এবং সেখানে বড় একটা সহায়ক ভূমিকা পালন করে অলংকরণ। এবং এখানে আর্টিস্ট যদি ইনভলভ থাকে, তাহলে ওই অলংকরণ ওই বাচ্চার কাছে বইটাকে অনেক সৃজনশীলভাবে নিয়ে আসতে পারে বা নান্দনিকভাবে উপস্থাপন করতে পারে। আমাদের এখানে কেন জানি এই শুধুমাত্র শিশুদের বইয়ের ব্যাপারে শুধুমাত্র সরকারিভাবে পাঠ্যপুস্তকই না, প্রকাশকদের ক্ষেত্রে একটা অনীহা কাজ করে যে খুব অনাদরে বইটা বের করার। এবং আমাদের এখানে আমি প্রথম প্রসঙ্গ থেকে আসবো, স্যার এবং হেলাল ভাইয়ের কথা অনুযায়ী, যে মস্তিষ্কের একটা খোরাক আর মনের খোরাক, এই দুটোর মধ্যে আসলে একটা বড় পার্থক্য আছে। পাঠ্যপুস্তকটা মস্তিষ্কের খোরাক, কিন্তু সেটাকেও মনের খোরাকের মতো করে উপস্থাপন করলে পরে ওই শিশু বা ওই কিশোর সেভাবে গ্রহণ করবে, এবং সেখানে অলংকরণটা আসলে বড় একটা ভূমিকা রাখে। এই জায়গাটা আসলে আমাদের যেটা হয়েছে, দীর্ঘদিন আমরা ছোটবেলাতে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে হাশেম খানের এক রঙের ইলাস্ট্রেশন দেখছি, কিন্তু সেটা খুব মন কাড়া ছিল, এবং আমাদেরকে বিভিন্নভাবে সেই ঋতু শেখানো বা কোনো একটা ইলাস্ট্রেশনের মধ্যে দিয়ে গ্রাম বাংলাকে চেনানোর একটা প্রবণতা ছিল। আমাদের এখন যেটা মানে প্রধান সমস্যা আমার মনে হয়, যে পাঠ্যপুস্তকগুলোর মধ্যে ওই সেই সময়ের অলংকরণের যে মাধুর্য বা যে খাটনি বা যে পরিশ্রম বা যে মনোযোগ দিয়ে বইটা পড়ার প্রতি এক ধরনের আগ্রহ, সেটা অনেকটা কমেছে। আমি বাইরের দেশে শুনি বা দেখছি যে একটা বই, বাচ্চাদের বইয়ের প্যাকেজিং নিয়েও চিন্তা করা হয়, যে এই বাচ্চাটাকে একটা বইকে কোনাতে ঘাই দিলে পরে ব্যথা লাগবে কিনা। তো আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, কিন্তু তার মধ্যেও একটু ভালো কাগজ, একটু 4 রঙে ছাপা, একজন ভালো আর্টিস্ট দ্বারা ওইটার ভালো একটা ইলাস্ট্রেশন তৈরি করা, অক্ষরগুলোর ক্ষেত্রে বড় বড় অক্ষর ব্যবহার করা, অনেক ধরনের, ইভেন বাইন্ডিংয়ের ক্ষেত্রেও, কেন বাচ্চাদের বই দ্রুত
বা খুব মানে উচ্ছলতার সাথে পড়ার কারণে অনেক সময় দেখা যায় যে বইটা ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা যদি বইটার বাইন্ডিং এর ক্ষেত্রে সতর্ক হই, তো তাহলে এটার উপস্থাপনটা চেঞ্জ করা সম্ভব। আর যেটা প্রথমে বলতেছিলাম যে স্যার এবং হেলাল ভাই বলতেছিলেন যে পাঠ্যপুস্তকের বাইরে যে সৃজনশীল বই, সেগুলোতে আসলে অনেক কাজ করার সুযোগ আছে। আর এই আমি একটা জিনিস বুঝি যে সরকার আসলে কত দায়িত্ব নেবে সে বিষয়ে প্রকাশকদের একটা বড় দায়িত্ব থেকে যায় প্রতিবার বইমেলার সময় শিশুকেন্দ্রিক বই বের করার। এবং আমাদের এখানে যেটা হয়েছে, শিশুদের বই বের করার ব্যাপারেও প্রকাশকদের একদম অনীহা কাজ করে। অথচ বইমেলার সময় আমি দেখছি যে শিশুদের যে শিশু প্রহর নামে যে দিনটা চলে, সেখানে শিশুদের খুবই সমাগম হয় এবং তারা বাচ্চাদের বইয়ের ব্যাপারে অভিভাবক এবং শিশুদের প্রচুর বই বিক্রি হয় এবং আগ্রহটাও দেখা যায়, অসংখ্য শিশু কিনতে চায়। কিন্তু প্রয়োজনীয় বই খুঁজে না পেয়ে ওই ডোরিমনের অনুবাদ অথবা কোনো বিদেশি কোনো বইয়ের বাংলা অনুবাদ, সেটা সিন্ডারেলা বা অন্য কোনো কিছু, সেগুলোর প্রতি আগ্রহ বোধ করে। অথচ আমাদের বাংলা সাহিত্যের এমন অনেক জায়গা আছে যে অনেক আদি মানে অনেক আগের অনেক ভালো লেখা আছে, যেগুলোর আবার যদি রিপ্রিন্ট করে আবার সেগুলো বের করা যায় এবং সুন্দর সেই ইলাস্ট্রেশন যদি বের করা যায়, তাহলে শিশুরা সেটা নেবে। এবং একই সঙ্গে আমরা বাইরের দেশগুলিতে দেখি যে ক্লাসিকগুলি তারা কিন্তু শিশুদের উপযোগী করে যথেষ্ট মানে ইলাস্ট্রেশন দিয়ে ছাপায়, যাতে ওইটা উৎসাহটা তৈরি করে। একজন শিশুর সামনে অনেক ধরনের মোহ আছে, তার সামনে ট্যাব আছে, তার সামনে টেলিভিশন আছে, কার্টুন আছে। তো সেখান থেকে তাকে পাঠ্যপুস্তকের প্রতি আগ্রহ বোধ করতে গেলে পরে সেখানে আপনার আসলে ওখানে অনেক রকমারি করে জিনিসটা তার সামনে তুলে ধরতে হবে। তাহলে আমার মনে হয় শিশুদের ওই বিকাশের জায়গাটা লেখার পাশাপাশি বইটাও খুব সুদর্শন, একেবারেই তাই, একেবারেই তাই শিশুদের ক্ষেত্রে। তা না হলে তাকে আকর্ষিত করা যাবে। কথা কিন্তু আছে যে শিশু সাহিত্য তো একজনের লেখে না, লেখক লেখে, একেবারেই তাই, শিল্পী লেখে, এবং প্রকাশক ছাপে, চারও এক ধরনের প্রকাশক ছাপে, এই তিনজন মিলে শিশু সাহিত্য লেখা। জি, অনেকটা গানের মতো, সুরকার, গীতিকার, সুরকার এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে ক্রেডিট লাইনটাও যে ইলাস্ট্রেশনটা কার, সেইটা কিন্তু লেখকের সঙ্গে সমানভাবেই অনেক ক্ষেত্রে আমরা এটা বাইরের দেশগুলোতে দেখি যে একই সঙ্গে এটা একটা নতুন ক্যাপশন তৈরি হয়েছে, লেখা ও আঁকা, লেখা ও আঁকা, লেখা ও আঁকা। আর আপনি দেখবেন শিশুদের বইতে মস্কোর প্রগতি প্রকাশনের বইগুলো আসতো না 70 দশকে, কি অসাধারণ ইলাস্ট্রেশন থেকে শুরু করে। এই আমরা তো এই 50-এর দশকের শেষ দিকে, 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত, এবং আমরা যত বড় হই 70 দশক পর্যন্ত, 70 দশক পর্যন্ত, জি, মানে আমরা যত বড় হই দেখি যে লেখা প্রবণ এবং ইলাস্ট্রেশন কম। আর শিশুদের ক্ষেত্রে লেখাই হয়তো মানে আঁকাই হয়তো বেশি, দুটো সুন্দর লেখা, সেটাকে রিপ্রেজেন্ট করে। স্যার আপনার কাছে একটু আসবো যে শিশু প্রহরের কথা বলছিল সব্যসাচী। শিশু প্রহরে কিন্তু আমরা গত কয়েক বছর যাবতই দেখছি যে এটার স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনেক বেশি, কিন্তু সেই দিক থেকে যোগানের দিকটা অর্থাৎ চাহিদার দিকটা আমরা যতটুকু টেলিভিশনে দেখি, ওখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলে, চাহিদার দিকটায় একটু ঘাটতি থেকেই যাচ্ছে। সেই ক্ষেত্রে একটু না, খুব ভালো মতোই ঘাটতি আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমরা শিশু প্রহর করি, নির্ধারিত সময় থাকে, শিশুদের মানে অসাধারণ উৎসাহ উদ্দীপনা নিয়ে আসে, কিন্তু তারা মনের মতো বই কিন্তু পায় না। আগে শিশু সাহিত্যের জন্য আলাদা প্রতিষ্ঠান ছিল, এখন সেই রকম নাই। এমনকি ওই যে চট্টগ্রামের বই ঘরে শিশুদের বইগুলো যে বের হতো, কত সুন্দর করে বের হতো, তারপর টোর পত্রিকা বের হতো, বা দাদাভাই কনজমান খান তার সম্পাদিত যে কোনো বই, বা তার কোচেয় কাঁচা পত্রিকা অসাধারণ ছিল। পশ্চিমবঙ্গেও শিশু সাহিত্য ভবন আছে, সেখান থেকে যে বই বের হয় চমৎকার বই। আমাদের প্রকাশকরা কোনো রকমে শিশুদের বই চেপে ওই বিক্রিটাই করতে যান, কিন্তু যে যত্ন নেওয়া দরকার সেই যত্ন। শিশু একাডেমিও বা কতটুকু করে? শিশু একাডেমি সামান্য কিছু এখন এগিয়েছে, সেটাও যথেষ্ট বলে মনে হয়। হ্যাঁ, মানে চাহিদার তুলনায় এরা চেষ্টা করছে, কিন্তু যতটা হওয়া দরকার ছিল সেই মানের হচ্ছে না, হতে পারছে না এখন। এবং একই সঙ্গে মানে যারা আমরা দেখেছি যে বড় কবি সাহিত্যিকরা, তারাও কিন্তু শিশুদের আগে যেমন আগের সময়ে যত বেশি লিখতেন, এখনকার লেখকদের কিন্তু এই যে মানে মনে হয় যে তারা শুধু বড়দের জন্যই লিখছেন, এটা তো আর হতে পারে না। তখন একই সঙ্গে মোহাম্মদ মোদাব্বের, তারপর মোহাম্মদ নাসির আলী, তারপরে বেগম সুফিয়া কামাল নিজে লিখতেন, তারপরে ফয়েজ আহমদ, হাবিবুর রহমান, রুকনুজ্জামান খান, এরকম অসংখ্য, সাজেদুল করিম,
এমনকি দাদাভাই দাদার কথা তো বললামই, এক ঝাঁক লেখক ছিলেন যারা শিশুদের জন্য লিখতেন, এখলাসউদ্দিন আহমদ। এখন কিন্তু এতজন শিশু সাহিত্যিকও নেই, আছে হয়তো অনেকেই আছে, কিন্তু এইরকম মানে ব্যক্তিত্বের দিক থেকে ওই পর্যায়ে যে অসাধারণ কিছু গ্রন্থ শিশুদের উপহার দেয়, সেই জায়গায় ঘাটতি এখনো অনেক রয়ে গেছে। হেলাল হাফিজ, আপনার কাছে এই যে এই ঘাটতিটা, অর্থাৎ যোগানের দিক থেকে যে ঘাটতিটা, সেইটি কিভাবে মনে করেন যে এটি কি আসলে যারা লিখছেন তাদের সিদ্ধান্তই তো নিশ্চয়ই যে তারা কাদের জন্য লিখবেন, কি ধরনের লেখা লিখবেন, সেই ক্ষেত্রে লেখক এই ক্ষেত্রে ওই যে ওই একটু আগেই যেটা আমরা বললাম যে একটি চমৎকার গানের পেছনে কিন্তু তিনজনের সমন্বিত অবদান থাকে, গীতিকার, সুরকার, যিনি গাইবেন, গায়ক বা গায়িকা। এইটার বেলায় আমার মনে হয় শুধু সরকারের উপর দায়িত্ব দিলে হবে না। অবশ্যই সরকার একটা অনুদানের ব্যবস্থা করবে, কিন্তু সেটার বাস্তবায়ন করতে গিয়ে আবারও আমি বলছি, শুধু বাংলা একাডেমিকে চাপ দিলে হবে না যে এটা পুরাটা আপনারাই করেন। আমার মনে হয় কিছু ব্যক্তিগত প্রতিষ্ঠান যারা বইয়ের ব্যবসা করেন, প্রকাশক, বড় বড় প্রকাশকও তো আমাদের এখন অনেক বেশ কয়েকজন আছেন যারা এই সকলে মিলে যদি এই উদ্যোগটা নেন, তাহলে এটা খুব সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে। অর্থাৎ পাঠ্যপুস্তকের বেলায় এই বছর আমরা যে আনন্দটা দেখলাম, টেলিভিশনে আমি দেখেছি বাচ্চারা বলছে যে এই নতুন বইয়ের গন্ধ খুব ভালো লাগছে, তাদের চোখ টলটল করছে, পানি এসে গেছে চোখে। তো এটা তো অপার আনন্দের বিষয়। এখন এর পাশাপাশি যদি আমরা এই আমাদের সৃজনশীল বই, বড়দের জন্যও বাচ্চাদের জন্যও, সেইগুলিকেও যদি আমরা ঠিক মতে আমরা একটু অনুদান দিয়ে, সরকার দেবে, বাংলা একাডেমি সাহায্য করবে, ব্যক্তিগত প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান তারা সাহায্য করবে, এবং সবচেয়ে বড় সহযোগিতাটা করতে হবে ওই আপনি যেটা বললেন লেখকদের। এটা মানে বাচ্চাদের জন্য লেখাটা কিন্তু অধিকতর কঠিন আমি মনে করি। আপনি বড়দের জন্য লিখছেন, সেখানে একটু মানে অপরিচিত বা একটু রুচিহীন শব্দও এক দুইটা ব্যবহার করে ফেলেছি হয়তো আমরা, এটা অতটা মানে অপরাধ বলে গ্রাহ্য হবে না। কিন্তু একটা বাচ্চাদের বই যখন লিখবেন, আপনাকে অসম্ভব সচেতন থাকতে হবে। একটি যেন কুরুচিপূর্ণ শব্দ, একটি যেন কঠিন শব্দ ব্যবহৃত না হয়, মানে তার কোমল মন এবং মস্তিষ্কে, মন এবং মগজে এমনভাবে যেন সেই সহজ সরল শব্দগুলো প্রথিত হয়ে যায়, সেটা খুব খেয়াল রাখতে হবে। হেলাল হাফিজ, এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠানের বাইরেও যারা বাণিজ্যিকভাবে বইয়ের ব্যবসা করছেন, তারা যদি এখানে আসেন তাহলে হয়তো এটা আরো ব্যাপকতা লাভ করবে, এবং যদি বাণিজ্যিক, তখনই জিনিসটা সুন্দর হবে। বাণিজ্যিক দিক থেকেও আমি তো দেখি যে একটি করে বই কিনলেও 4.5 কোটি বইয়ের বাজার। তো এটা আসলে আমরা কতটুকু মানে এই বাজারটাকে আমরা বড় করার বা এই বাজারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমরা, কিন্তু সত্যিকার অর্থে এই বাজারটা, যদি বাজার শব্দটা নিয়ে অনেকেরই আপত্তি আছে হয়তো, কিন্তু আমি বলছি যে এইখানে পৌঁছানোর উদ্যোগটা আমাদের। এইখানে আমি একটা কথা বলতে চাই, এই যেহেতু বাংলা একাডেমির মহাপরিচালক আছেন, তার সামনে কথাটা বললে এটা অনেক ওনার খুব সুবিধা হবে এটা সরকারের কানে পৌঁছানোর। সেটা হলো, এমনিতে আমাদের দেশে যে সমস্ত মফস্বল শহরেও যেসব বা স্কুলে যেসব লাইব্রেরি আছে, সেই সব লাইব্রেরিতে কিন্তু বই কেনার জন্য সরকার
বুক সেন্টারের মাধ্যমে, জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে ইয়ে করেছি, মানে নির্দেশ দেয়া আছে। আমি মনে করি এই নির্দেশটা আরও কঠোরতরভাবে, বাধ্যতামূলকভাবে প্রত্যেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তো বটেই, এবং আগের দিনে তো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তো বটেই, এবং আগের দিনে তো পাড়ায় পাড়ায় লাইব্রেরি ছিল। সেই এখনো আছে, কিন্তু অনেক জায়গায় এখনো ব্যক্তিগত, মানে পাড়ায় একটা লাইব্রেরি আছে, একটা খেলাধুলার ক্লাব আছে, একটা লাইব্রেরিও আছে, বইয়ের লাইব্রেরিও আছে। তাহলে সেই লাইব্রেরিটাও যেন সরকারের সামান্য একটু অনুদানের আওতায় আসে, সেই ব্যবস্থাটা যদি একটু বাংলা একাডেমি বেশি করে উদ্যোগ নিয়ে সরকারের কানে এটা পৌঁছানো যায় যে এইটা করলে খুব উপকার হবে, তাহলে হবে কি, এই যে সৃজনশীল এবং মননশীল বই শিশুদের জন্যও, সেটা লেখকরাও লিখতে উৎসাহী হবেন এবং এটা অনেক সহজ হয়ে যাবে কাজটা। হেলাল হাফিজ, আমরা একটা বিরতিতে যাব। অবশ্যই এই যে আমরা নানান ধরনের উদ্যোগ দেখছি, আমরা চাই যে যেন এই ক্ষেত্রেও অনেক বড় বড় মেগা প্রজেক্টে বিনিয়োগ হয়, সেটা দেখা যায়, কিন্তু আমাদের মননে বিনিয়োগটা, যেটা হয়তো সরাসরি আমরা দেখতে পারবো না যে কিভাবে এটা আমাদেরকে, জাতিকে বা আমাদের মানুষকে বড় করছে, কিন্তু সেখানেও বিনিয়োগ করার জন্য ভাবনার প্রয়োজন, এবং সেইগুলি নিয়ে আরেকটু কথা বলবো আপনাদের সঙ্গে একটা বিরতির পর। আজকের বাংলাদেশে নিচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সব্যসাচী, আপনার কাছে যাব, যেটি হেলাল ভাইও বলছিল যে একটা বড় বাজার আছে, এবং সেইখানে পৌঁছানোর জন্য বা এই যে শিক্ষার্থীরা যাতে এই বইগুলি পড়েন, সেইখানে পৌঁছানোর জন্য, তাদের মধ্যে আগ্রহ সৃষ্টির জন্য যারা ব্যবসার সঙ্গে আছেন, তাদের দিক থেকেও আমরা কোনো বড় উদ্যোগ দেখি না। এটা কিভাবে, মানে অন্তত যারা বইয়ের ব্যবসায় আছে তাদেরকেও বলা যে তাদের কি করণীয় আছে, অথবা তারা আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চাইতে পারে, সরকারের কাছ থেকে সহযোগিতা চাইতে পারে, যেটাই হোক, কিন্তু আমাদের তো পাঠ্যাভ্যাসটা বাড়ানো এখন একটা, মানে বলা যায় যে আমাদের সবার জন্য একটা বড় জরুরি কাজ হয়ে গিয়েছে। আমার যেটা মনে হয়, আমি একটা জিনিস বলতে পারি যে বাজারটা তৈরি আছে, হ্যাঁ, এবং আমি এখনকার সময়ের যে শিশু বা অভিভাবক, তাদেরকে আমি আসলে অতটা পেছনে ফেলে দেখতে চাই না। আমি যেটা বুঝি যে অভিভাবকরা এখন যথেষ্ট সচেতন, তারা তাদের সন্তানের যে শিক্ষার বইয়ের ব্যাপারে বা পছন্দের ব্যাপারে, এখনকার অভিভাবকরা আগের মতো নেই যে এটা পড়াবো ওটা পড়াবো না, পাঠ্যপুস্তকের ভেতরে সীমাবদ্ধ থাকবো। তাদের সংখ্যা হয়তো তুলনামূলক কম, কিন্তু আছেন এরকম অসংখ্য মানে অভিভাবক আছেন যে তারা চান যাদের শিশু সৃজনশীল বই পঠন পাঠনের মাধ্যমে গড়ে উঠুক। এখানে আমার কাছে একটা বড় ঘাটতি মনে হয়, এই সময় আসে আসলে শিশু সাহিত্যিক এবং ভালো অলংকরণ শিল্পীর একটা অভাব আছে, এটা স্বীকার করতেই হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে জায়গাটা আগে এক সময় খুব আমরা একটা বড় একটা স্বর্ণ সময় পার করে আসছি, এবং তারপর একটা বিশাল শূন্যতা, এবং এখনকার সময় এসে এই এখনকার সময়ের শিশুর মনস্তত্ত্ব বুঝে তার অনুযায়ী সাহিত্য তৈরি করা, এবং ওই পরিমাণ পরিশ্রম করে একজন শিল্পীর যে ইলাস্ট্রেশন দিয়ে যে বই তৈরি করা, এই বইয়ের ঘাটতি আছে। এখানে বড় একটা ভূমিকা রাখতে পারে হচ্ছে প্রকাশকরা, যারা এখন ইচ্ছা করলে পরে অসংখ্য শিশু সাহিত্যের যেগুলো আমাদের আগে হয়ে গেছে সেগুলো আবার রিপ্রিন্ট করতে পারেন, যে অসংখ্য ভালো যেগুলো চিরকালের সেরা যে সাহিত্যগুলো আছে সেগুলো রিপ্রিন্ট করা, এবং নতুন করে আবারও এই সাহিত্যিকদের মধ্যে থেকেই ওই আগ্রহের জন্ম দেয়া যে না, তো আপনারা এই শিশুদের জন্য লেখেন, তাহলে কিন্তু বাজারটা তৈরি হয়। এবং সেখানে যদি ভালো অলংকরণ করে ওই শিল্পীর সম্মানী বা ওই লেখকের যে সম্মানী জায়গাটা চিন্তা করতে হবে, কারণ এই শিশু সাহিত্য নিয়ে লেখা, হেলবাজার বলতেছিলেন যে আসলেই খুব মানে কঠিন সাধ্য, এবং শিশুদের জন্য লেখা আমারও মনে হয় যে বড়দের জন্য লেখাটা হয়তো অনেক অর্থে সোজা, কিন্তু শিশুর মনস্তত্ত্ব বুঝে সাহিত্য রচনা করা এবং ওই শিশু মনস্তত্ত্ব বুঝে ইলাস্ট্রেশন করা, অলংকরণটা আমার কাছে অনেক মানে কঠিন এবং গুরুত্বপূর্ণ মনে হয়। এবং যার কারণে ওই জায়গাটা একটু মানে ধরা দরকার যে প্রকাশক আসলে এই যারা সাহিত্যিক এবং যারা আলংকারিক, তাদের প্রতি আসলে মানে পেমেন্টের ব্যাপারগুলো কিভাবে দেখেন, এবং এই বইটা যদি ঠিকমতো বাইন্ডিং বা সুন্দর মুদ্রণ হয়ে বাজারে আসে, তাহলে বাজারটা তৈরি হয়ে যাবে এবং মানুষ কিনবে।
মানুষ মুখায় থাকে। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো যে এটা আমাদের ঢাকা শহর বলে, ঢাকা শহরের একটা পার্সপেক্টিভ। আমি মফস্বলে হেলবাজির বলতেছিলেন, এখনো কিন্তু লাইব্রেরি আছে, এখনো সেখানে মানুষ পড়াশোনার মধ্যে থাকতে চায়। ঢাকা শহরের বাস্তবতাটা ভিন্ন, কিন্তু ওই মফস্বলে বইগুলো যাওয়া আমার মনে হয় আরো বেশি জরুরি আমি মনে করি। ঢাকার মতো জায়গাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলা একাডেমি, সেখানে বিশাল মেলা হয়, এই মেলার পরিধি বাংলা একাডেমি বিভিন্ন জায়গায় ছড়াই দিতে পারছে। কিন্তু ওই মফস্বল অঞ্চলগুলোতে যেমন লাইব্রেরি তৈরি করা দরকার পঠনে, মানে আমাদের পাঠক সৃষ্টি করার জন্য, সেরকম হচ্ছে প্রতিটা জায়গাতে যদি ওরকম আলাদা করে মেলার করা যায়, তাহলে আমার পাঠক সংখ্যা বাড়বে। শামসুজ্জামান খান, আপনার কাছে একটু আসতে চাই যে পাঠক সংখ্যা বাড়া, বিশেষ করে যারা স্কুলে আছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, তাদেরকে মানে সৃজনশীল বইয়ের দিকে নিয়ে আসা বা তাদের উপযোগী বই তৈরি করা, সেই ক্ষেত্রে মনে করেন যে প্রকাশকদের উৎসাহিত করার জন্য কি করা যায় যাতে প্রকাশকরা এই জিনিসটাকে একটা তাদের প্রায়োরিটি লিস্টে নিয়ে আসতে পারেন? এখন কিছু কিছু বই অবশ্যই প্রকাশ করছে কেউ কেউ, কিন্তু তবুও আমরা যতটা আশা করি সেই পরিমাণে হচ্ছে না। আমার মনে হয় যে সরকার তো বহু ক্ষেত্রেই বিনিয়োগ করছেন, শিশু সাহিত্যের ক্ষেত্রে বিনিয়োগও আমাদের আগামী সুন্দর প্রজন্ম করে তোলার জন্য, আধুনিক প্রজন্ম করে তোলার জন্য অত্যন্ত জরুরি। আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে শিশু সাহিত্যের জন্যে, শিশু একাডেমি তো আছেই, সেখানে দেয়া হচ্ছে, ওই সব জায়গায় ঠিক নিবেদিত প্রাণ কর্মী বাছাইয়ের ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়। অর্থাৎ খুব বেশি আশা করা যায়, খুব বাছাই করা কিছু লোক দিয়ে রাষ্ট্রীয়ভাবে যদি শিশু সাহিত্য ভবন তৈরি করা সম্ভব হয় এবং সেইগুলো অন্তত বিভাগগুলোতে যদি সেরকম থাকে এবং সেই জায়গাগুলোর মাধ্যমে বই বিতরণের ব্যবস্থা থাকে, তাহলে এইরকম একটা ব্যবস্থা বোধহয় করা যেতে পারে। কারণ রাষ্ট্রীয় ক্ষেত্রে অর্থ ব্যয় তো বহু জায়গায় হচ্ছে, তো এই জায়গাটা একটু করা দরকার। কারণ প্রকাশকরা আবার শুধুমাত্র ব্যবসাটাই দেখে, লাভের দিকটাই দেখে, কিন্তু লাভ ছাড়াও যে একটা বিনিয়োগ হতে পারে সেটা সরকারের পক্ষে করা সম্ভব। এবং সরকার যদি শিশু সাহিত্য ভবন একটা করে সেখানে ঠিক করা হলো যে এই বছরে 10টা বই করা হবে, অসাধারণ বই হবে, লেখার মানে, তার চিত্রণের ক্ষেত্রে, অলঙ্করণের ক্ষেত্রে, প্রকাশনার ক্ষেত্রে, বাধাইয়ের ক্ষেত্রে, সেই 15টা বই যদি সারাদিন ব্যাপী বিতরণ করা যায়, তারপরের বছর সেই জায়গায় হয়তো 30টা বই হলো, তাহলে বোধহয় এই শিশু সাহিত্যের ক্ষেত্রে একটা ভালো কাজ হতে পারে। আমরা আরও একটি বিরতিতে যাব। হেলাল হাফিজ, আপনার কাছে আসবো যে এইটি জানার জন্য যে কিভাবে অভিভাবকদেরকে এই মেসেজটা দেয়া যায় যে পাঠ্যপুস্তকের বাইরে যে পুস্তকগুলি, সেগুলি আসলে পাঠ্যপুস্তকের মতোই গুরুত্বপূর্ণ। যদি আমরা এইটাই ধরে নিই যে আমরা বেশিরভাগ শিক্ষার্থী আসলে পড়াশোনা করি একটা ভালো চাকরির জন্য, সেইটার জন্য যে আসলে ওই পাঠ্যপুস্তকের বাইরের বইগুলোর একটা বড় ভূমিকা আছে, সেটা তাদেরকে বোঝানোর ক্ষেত্রে কি করণীয় আছে বা কি করা সম্ভব, আমরা একটা বিরতির পরে আপনার কাছে সেটা তো হেলাল ভাই, আমরা একটা বিরতির পরে ফিরে এসে আপনার কাছ থেকে উত্তরটা নিই। আর আজকের বাংলাদেশে যাচ্ছে একটা বিরতিতে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। হেলাল হাফিজ, আপনার কাছেই আসতে চাই। এই সাফল্য যদি আনতে হয় আমাদের, পরবর্তী প্রজন্মকে যদি সত্যি আলোকিত মানুষ করে গড়ে তুলতে হয়, তাহলে সরকারের এই যে পাঠ্যপুস্তক বিতরণের যে উৎসব খুব সফলভাবে এবার সম্পাদক হলো, তার পাশাপাশি সরকার, অভিভাবক, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিল্প সাহিত্য নিয়ে শিল্পকলা, বাংলা একাডেমি, শিশু একাডেমি, এই প্রত্যেককে একটু রুচির দিকে নজর দিতে হবে। অর্থাৎ
এই বাচ্চাদের রুচিটা উন্নত করার জন্যে সবার আগে আমাদের রুচিটাকে উন্নত করতে হবে। আমরা সমন্বিতভাবে যদি সরকারের উপর চাপ প্রয়োগ করি, সবাই একসঙ্গে মিলে, এটা এটা চাপেরও ব্যাপার না, এটা হলো কথাটা কানে তোলা, যে এটা খুব অগ্রাধিকারের মধ্যে নিয়ে আসা। অগ্রাধিকার ভিত্তিতে ছেলেটি A+-এর জন্য আপ্রাণ চেষ্টা করুক, কিন্তু তার পাশাপাশি একটু ভালো আবৃত্তি করুক, একটু ভালো গান শিখুক, একটু ভালো নাচুক একটু মেয়ে। এমনকি আমি তো মনে করি খেলাধুলা ও শিল্প সংস্কৃতির খুবই বড় অংশ। স্টেডিয়ামে একজন নবীন ফাস্ট বোলারকে দেখলে পুরা স্টেডিয়ামের মানুষ উল্লসিত হয়ে ওঠে, আর এই তো অমুক এক্সপ্রেস, হ্যাঁ, অমুক জায়গায় নাম ধরে, তার জন্মস্থানের নাম ধরে নড়াইল এক্সপ্রেস, অমুক জায়গার এক্সপ্রেস। এটাও কিন্তু সংস্কৃতির খুব বড় একটা অঙ্গন, ওটা তো আমাদের ইয়েতে আনতে হবে। আর হেলাল ভাই, আমি একটু কবিতায় হ্যাঁ, ব্যক্তিগত প্রসঙ্গে অল্প সময় নেব। আমি 2013 সনে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলাম, যেটা 2014 ফেব্রুয়ারিতে আমাকে প্রদান করা হয় এই শামসুজ্জামান ভাইয়ের হাত। তো পুরস্কার যেদিন নিতে গেলাম, সেদিন ওই ওনার রুম থেকে লিফটে আমরা নামছি, আনিসুজ্জামান, অধ্যাপক আনিসুজ্জামান, শামসুজ্জামান ভাই, আমি, আরো কয়েকজন। শামসুজ্জামান ভাই লিফটে দাঁড়িয়ে আমাকে নামতে নামতে দুটো কথা বললেন। একটা বললেন, হেলাল, সামাজিক যোগাযোগ মাধ্যম তো প্লাবিত হয়ে গেছে দেখলাম তোমাকে নিয়ে। তা আমি বিনয়ের সঙ্গে, আমি না এইগুলি। আর তারপর খুব গুরুগম্ভীরভাবে বললেন, এই এক বই দিয়ে কিন্তু চলবে না, এখন আমরা আরো লেখা চাই, বেশি করে লিখ। আজকেও আপনাদের এখানে অনুষ্ঠান করতে এসেছি, উনি ঢুকেই কুশল বিনিময়ের পরেই প্রথম কথা হলো, কোথায় বই, কোথায়। মানে এটা আমি শামসুজ্জামান ভাইয়ের এই কথাকে আমি নির্দেশ মনে করি। উনি অনেক বিনয়ের সঙ্গে আদর করে আহ্লাদ করে বলছেন, কিন্তু আমি এটাকে নির্দেশ মনে করি। তারই জবাবটা আমি ওনাকে আমি পরের বইয়ের যে প্রস্তুতি নিচ্ছি, সেই পাণ্ডুলিপি যে আমি শুরু করেছি, আমি যে হোটেলে থাকি সেই হোটেলে বসে বসে সেই পাণ্ডুলিপির সম্ভাব্য প্রথম কবিতাটা আমি আজকে আবৃত্তি করতে চাই, আপনার অনুমতি নিয়ে। ব্রহ্মপুত্রের মেয়ে। এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে অভিশাপ তোমাকে দিলাম, তুমি সুখী হবে, খুব সুখী হবে। বেদনা আমাকে নিয়ে আশৈশব খেলেছে তুমুল, আর তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা। নীলাজ নখের মতো দুঃখ কেটে কেটে আমি আজকাল অর্জন করেছি মৌন উদ্ভিদের মুখর স্তব্ধতা। ওলো উল্লাসিনী, না জেনে শুনেই কেন দিতে গেলে টোকা। তুমি আর কি বেদনা দেবে, কতটা কাঁদাবে, বালখিল্য এ খেলায় আমার চেয়েও বেশি তুমি হারাবে। এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে অভিশাপ তোমাকে দিলাম, তুমি সুখী হবে। ব্রহ্মপুত্রের মেয়ে, দেখে নিও, খুব সুখী হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ, শামসুজ্জামান খান এবং সব্যসাচী হাজরা। কবিতার পরে আর কথা চলে না, আজকে সময়ও শেষ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার পরবর্তী বইয়ের প্রথম কবিতাটি আমাদের শোনানোর জন্য। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আজ আলোচনায় অংশ নেওয়ার জন্য।
এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী বুধবার একই সময়ে। ভালো থাকুন।